সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির। দলগুলোকে বিরত থাকার আহ্বান, রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। সোশ্যাল মিডিয়াতে এমনভাবে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এখনো বিদায় নেয়নি ফ্যাসিবাদ। নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলায় পতিত শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, জানালেন মির্জা ফখরুল। রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া, চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। নির্বাচনে গিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই চলবে প্রচার। পাবনায় বিএনপি জামাতের সংঘর্ষে গুলি চালানো যুবকের পরিচয় শনাক্ত। বিএনপি প্রার্থীর দাবি অস্বীকার জামায়াতের। থানায় পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের। ভোলা বরিশাল সেতুর দাবিতে 3 ঘন্টা সড়ক অবরোধের পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে 72 ঘন্টার আলটিমেটাম, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এবং রাজধানী জুড়ে সক্রিয় দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র। আতঙ্কে মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও, শাহজাহানপুরের বাসিন্দারা। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে র্যাবের জালে 2। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় নষ্ট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্নমত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে একই আলোচনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই বিরত থাকা উচিত। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না নির্বাচনের আগে। মনে রাখতে হবে, আপনাদের এই সুযোগ গ্রহণ করবে ওই প্রেতাত্মারা
তাই আপনারা যে কোনো কর্মসূচি নিতে নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন মেয়াদে দলের আমির হিসেবে শপথ নেয়ার পর এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে ঢাকা 17 আসনে দলের গণসমাবেশে তিনি বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ এখনো পুরোপুরি বিদায় নেয়নি। পুরনো ফর্মুলায় আর নতুন বাংলাদেশকে চলতে দেওয়া হবে না বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াত আমিরের শপথ অনুষ্ঠান। 2026 থেকে 28 মেয়াদের জন্য শপথ নেন টানা তৃতীয় মেয়াদে দলের শীর্ষ পদে নির্বাচিত ডাক্তার শফিকুর রহমান। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। অনুষ্ঠানে যোগ দেন অন্যান্য দলের নেতারাও। শপথ শেষে ডাক্তার শফিকুর রহমান 47, 52, 71 এবং 24-এ দেশের জন্য আত্মোৎসর্গকারী সবার আত্মার শান্তি কামনা করেন। নতুন বাংলাদেশ গড়ার জন আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করেছে। সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। ফ্যাসিবাদ বিদায় নিলেও নব্য ফ্যাসিবাদ তৈরির সব লক্ষণ এখন বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। মূলত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় এই গণসমাবেশ। ভাসানটেকের বিআরপি মাঠে আয়োজিত গণসমাবেশে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একদল নয়, গণঅভ্যুত্থানের সব অংশীজনের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে ডেমরায় এক সমাবেশে তিনি বলেছেন, জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, গণতন্ত্রের প্রয়োজনে জনমানুষের আন্দোলন ছিল। বিএনপি জামাত নেতাদের সংযত হওয়ার পরামর্শ দিয়ে ক্ষমতার দম্ভ দেখিয়ে কারো মিছিল মিটিংয়ে হামলা না করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ক্ষমতার দম্ভ দেখানোর কারণে জনগণের প্রতিরোধের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশে আরেকটি নরকের অধ্যায় শুরু হবে বলে সতর্ক করেছেন নুরুল হক নূর। আমার পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি মনে করি, আমরা গণ অধিকার মনে করি, গণ অভ্যুত্থানের অংশীজনদের পার্লামেন্টে থাকতে হবে। সবাই মিলে যেভাবে আন্দোলন করেছি সেইভাবেই সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আগামী রাষ্ট্র বিনির্মাণ করব। সরকার গঠন কিংবা নির্বাচন বিএনপি জামাতকে বাদ দিয়ে সম্ভব নয়। কোন প্রক্রিয়ায়, কিভাবে এবং কোন কোন বিষয়ে হবে গণভোট তা নিয়ে এখন স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের বড় একটি অংশের। আর এই অবস্থায় বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানাচ্ছেন, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। আর এতে যুক্ত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। সংস্কার, গণভোট নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহল, নীতি নির্ধারণী পর্যায়ে আর বিশিষ্ট জনদের মধ্যে। এরই মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল।
শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার, ফেস্টুন, তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কই চাচ্তাম না, আমি জানি না। এটা আমি আজকে তো শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নাই, এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। নানা আলোচনায় জমজমাট, চায়ের দোকানের আড্ডা, কিন্তু সেখানেও দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো পরিষ্কার নয়। গণভোট হবে এইটুকুই জানি, এরকম ধারণা আমাকে কেউ বলো নাই আর দেও নেই। এটা মানুষের কাছে একটু খোলসা খোলার দরকার। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এখানেও গণভোট নিয়ে অন্ধকারে নাগরিকদের বড় একটি অংশ। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। সেক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। জনগণকে যে জিনিসটা বোঝাতে হবে, সংস্কার বা রিফর্ম যদি হয় তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, আর যদি সংস্কার না হয়, রিফর্ম যদি না হয়, তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয় তাহলে আমাদের পক্ষে ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। অনলাইন, অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। মানুষকে বোঝানো যে কিভাবে আপনি গণভোটটা দিবেন, তো এটা পুরো আসলে ইন্টিরিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সব মিলে আমরা মনে করি যে এটা খুব ইজি কাজ। তবে জানাশোনা কম থাকলেও গণভোট নিয়ে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসাবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতাল চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। একথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজ শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেয়ার তথ্য জানানো হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন দলের মহাসচিব। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ সময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ জানো তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। রাজধানীর পাশাপাশি জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় এতে যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের এই গণতান্ত্রিক উত্তরণের সময়টিতে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণীয়। বেগম জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
পাবনা 4 আসনে বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি চালানো যুবকের পরিচয় মিলেছে। তার নাম তুষার মণ্ডল। বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তুষারকে জামাতের কর্মী দাবি করলেও তা অস্বীকার করেছেন জামাত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। বরং ঘটনাটি নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই প্রার্থী। সবুজ মোল্লা রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের সময় গুলি ছুড়ছেন এক যুবক। পরে এই ঘটনায় শুরু হয় সমালোচনা, পাল্টাপাল্টি বক্তব্য আসে দুপক্ষ থেকে। পরে জানা যায় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবকের পরিচয়। তার নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ার এলাকার বাসিন্দা। তুষার মণ্ডলকে জামায়াতের কর্মী বলে দাবি করেছেন। জামায়াত প্রার্থীর গাড়িতে করে তুষার সেখানে আসেন বলে অভিযোগ করেন তিনি। তাকে আটক করলে তো প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে। আসলে সে জামাত করে না বিএনপি করে। তালেব মণ্ডলের গাড়িতেই ছিল এর নাম তুষার, বাবার নাম তাহের। মারলো তারা, গুলি করলো তারা, রোষে যদি তারা আক্রান্ত হয় সে দায়িত্ব আমার না। তবে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেছেন তুষার তাদের দলের কেউ নন, বরং হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তিনি। এই হাবিবের লোকজন, হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। ঘটনা নিয়ে থানায় অভিযোগ করেছেন দুই প্রার্থী। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর শাহপুরে জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল নির্বাচনী প্রচারে গেলে দলটির কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের। সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। ভাঙচুর করা হয় 10টি মোটরসাইকেল। সময় সংবাদ, পাবনা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। এর আগে তাদের অবরোধে 3 ঘন্টা বন্ধ থাকে শাহবাগ হয়ে যান চলাচল। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন রাজধানীতে বসবাসরত ভোলার বাসিন্দারা। শুক্রবার বিকেল 3টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গ্যাস সংযোগ। আন্দোলনকারীরা জানান দ্বীপ জেলা ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন। সেতু হলে এই সমস্যা কেটে যাবে। এর পরিপ্রেক্ষিতে ভোলা বরিশাল সেতু সহ কয়েক দফা দাবি জানিয়ে আসছেন তারা। তবে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। আমাদের ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। ভোলা জেলার মানুষ সুচিকিৎসা পায় না। যদি এই ভোলা বরিশাল সেতু হয়, ভোলা জেলার মানুষ সুচিকিৎসা পাবে। পরে জনদুর্ভোগ এড়াতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছাড়েন আন্দোলনকারীরা। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা ভোলা থেকে বাংলাদেশের সব জায়গায় গ্যাস আমরা বের হতে দেব না। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে সক্রিয় দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র। মোহাম্মদপুরের মতো মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও ও শাহজাহানপুরেও বেপরোয়া অপরাধীরা ধারালো চাপাতি আর সামুরাই দিয়ে কুপিয়ে ছিনিয়ে নেয় সব। মাসুদুর রহমান রিপোর্ট। 24 অক্টোবর ভোর 6:45 রাজধানীর মালিবাগের প্রথম লেন ধরে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম রিফাত। হঠাৎ ধারালো অস্ত্রের মুখে দুজন তার গতিরোধ করেন। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তির এক পর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। তারা আমাকে চাপাতি ধরার পর আমার হাতে মোবাইল ছিল, একটি আইফোন 16 প্রো ম্যাক্স। এই মোবাইলটি তারা তখনই ছিনতাই করে। মালিবাগের প্রথম লেনে অসংখ্য গলি। এলাকাবাসী জানান রাত 12টার পর এসব গলি হয়ে ওঠে ভয়ঙ্কর। ছিনতাইকারীদের দৌড়াতে রাস্তায় বের হতে ভয় পান তারা। শুধু মালিবাগই নয়, শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও বেড়েছে এমন ঘটনা। 4-5 জন আমাকে দাওয়া দিছে, আমি দূরে বাসায় আসছি। অবশ্যই এটা আতঙ্কের জিনিস। আমার মানুষের একটা হাঁটা চলাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ছায়া তদন্তে নেমে এলাকার অর্ধশতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে র‍্যাব 3।
র্যাব বলছে ঢাকার বিভিন্ন বস্তিতে ভাসমানভাবে অবস্থান করে এই দুর্ধর্ষ ছিনতাইকারীরা রাত 12টার পর নামে মিশনে, ধারালো সামুরাই ও চাপাতির মুখে জিম্মি করে সাধারণ মানুষকে। তাদের ক্রাইম সেক্টরটা ছিল বেসিক্যালি আপনার মালিবাগ, শাহজাহানপুর, খিলগা এই জোনটার ভিতরে। তো তারা সন্ধ্যার পর এই এলাকাগুলোতে চলে আসতো, নেশা করে রাত 12টার পর থেকে তারা মুভ করতে থাকতো। এই অটোরিকশা নিয়ে মুভমেন্টে থাকতো, যে কাকে টার্গেট করা যায়, কাকে পাওয়া যায়। চক্রের আরো সদস্য এখনো অধরা, তাদের ধরতে অভিযানে র্যাব। এই নেটওয়ার্কিং এর মধ্যে আরো যারা আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া আজিপুত্রের জেরে বৃহস্পতিবার গভীর রাতে আবারও গোলাগুলি। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সদর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সাদ্দাম হোসেন। স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য ছিলেন। প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। নিহত সাদ্দাম দিলীপের সমর্থক ছিলেন। ঢাকায় শেষ হলো রোবোটিক্স, অটোমেশন, এআই এবং আইওটি নিয়ে আয়োজিত 2 দিন ব্যাপী উৎসব রোবোলিউশন ও রেইকন 2025। ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। মিরপুর সেনানিবাসে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে নজর কাড়ে ড্রোন রেসিং ও ব্যাটল অব বার্ডস। অংশগ্রহণকারী দলগুলো দেখায় তাদের প্রকৌশল দক্ষতা ও নকশাগত উদ্ভাবন। পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেজ ও রোবো অলিম্পিয়াডে তরুণদের সৃজনশীলতার সমস্যা সমাধানের ক্ষমতা উজ্জ্বল হয়ে ওঠে। রোবোটিক্স থেকে শুরু করে অটোমেশন ও আইওটি ভবিষ্যৎ প্রযুক্তি নানা দিক উঠে আসে এই আয়োজনে। সিন্ডিকেটের কবলে শাকসবজির বাজার। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্ব ভোগের দৌরাত্ম্য। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত হাত বদলায় কমপক্ষে 5-6 বার, আর এতে কেজিতে বাড়ে 20 টাকা পর্যন্ত। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। বৃষ্টি আছে, এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগার দাম বেশি। এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। শহরে বাজারের চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলির চিত্র আরো ভয়াবহ। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন। কিছু কিছু ফইরে আছে 2-3 মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা, দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে বসে রয়েছি, এখন যে কেউ 30-35 টাকা কয়, তাহলে আমার ব্যস্ত হইব। এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্ব ভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। গ্রামের এসব বাজারগুলো থেকে হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির, আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মাল আজকে নিয়ে গেছি, শুনতে নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মাল এখন এই দাম মানে 20 টাকা 15 টাকা। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারটা যদি কিনা না নেয় বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমাকে, আমরা তো নিয়ে খুঁড়িয়ে রাখা বেচতে পারব না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। এবার দেশের বাইরের খবর। অভিবাসী ইস্যুতে আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। এর আগে আফগানিস্তান সহ ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় দেশটি। ট্রাম্পের একের পর এক কঠোর পদক্ষেপের ঘোষণায় শঙ্কিত দেশটিতে বসবাসরত অভিবাসীরা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।